আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। থ্যাঙ্কস দিতে হবে না, তুই জাস্ট ও খেয়েছে কিনা আমাকে সেটা একটু জানাস। আমি তোমাকে বলতে গেলে তোমাদের রোমান্সের ব্যাঘাত ঘটবে না? আয়াস, তুই কিন্তু ভারী দুষ্টু হয়েছিস, ফাজিল ছেলে। আল্লাহ জানে আমার মেয়েটার কপালে কি আছে। তাহলে তোমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দিব। না বাবা, থাক, আমার মেয়ের জন্য খারাপ ছেলে যথেষ্ট। আচ্ছা, আমি তাহলে গেলাম। বলেই আয়াস সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আনিশা বেগমও হেসে নিজের রুমের দিকে হাঁটা ধরলেন। উপরে উঠে আয়াস ঈশার রুমের দিকেই যাচ্ছিল। হঠাৎ কয়েক কদম যেতেই কিছু একটা ভেবে থেমে গেল। না, খাবারটা ঈশার রুমে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। ওর রুমে তো মিলি থাকবে, আর মিলির সামনে থাকলে ম্যাডামের রাগ বাড়বে, বই কমবে না। সো খাবারটা আমার রুমে নিয়ে গেলেই বেটার হবে। ব্যাস, যেই ভাবা সেই কাজ। আয়াস খাবারের প্লেটটা নিজের রুমে রেখে এসে ঈশার রুমে গেল। অন্যদিন ঈশার রুমের দরজা লক করা না থাকলেও আজ আয়াস দরজায় হাত রাখতেই বুঝতে পারলো ঈশার দরজাটা লক করা। হয়তো মিলি লক করেছে। আয়াস দরজায় ঠোকা দিয়ে ডাকলো, ঈশা, 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 দরজাটা খুল। ঈশা আর মিলি দুজনেই শুয়ে শুয়ে গল্প করছিল। আসলে ঈশার যত রাগই থাকুক সব আয়াসের উপর, তাই মিলির সাথে ঈশা নর্মালভাবেই গল্প করছে, যেন কিছুই হয়নি। কিন্তু মনে মনে আয়াসের উপর ঠিকই রাগে ফুঁসে পড়ে রেখেছে। হঠাৎ দরজায় টোকা পড়তে শুনে সেই সাথে আয়াসের কণ্ঠ পেয়ে দুজনেই তাকালো দরজার দিকে। ঈশা, আয়াস তো ডাকছে তোমায়, বোধ হয় কিছু বলবে তোমায়। যাও গিয়ে দেখো কেন ডাকছে। মিলির কথা শুনে ঈশা অভিমানী কণ্ঠে বলল, ডাকলে ডাকুক, আমি যাব না। ঈশা, দরজাটা খুলতে বলেছি। ঈশা ডাকছে তো তোমায়, যাও গিয়ে দেখো কেন ডাকছে, দরকারও তো হতে পারে। হলে হোক, আমি উঠবো না। কয়েকবার ডেকে সাড়া না পেলে ভাববে আমরা ঘুমিয়ে পড়েছি, তখন নিজে নিজেই চলে যাবে। কিন্তু তখনই আবারও আয়াসের ডাক ভেসে আসলো, তবে এবার ঈশার নাম ধরে নয়, মিলির নাম ধরে ডাকছে। মিলি, মিলি, আমি জানি তোরা ঘুমাসনি, প্লিজ দরজাটা খুল। আয়াসের ডাকাডাকিতে ঈশা না উঠলেও মিলি না উঠে থাকতে পারল না। মিলি উঠে গিয়ে দরজাটা খুলে দিল। আয়াস ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি হলো তোদের? দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? মিলি ভালো করেই জানে যদি আয়াসকে মিথ্যা না বলে তাহলে আয়াস ওকে আর ঈশাকে দুজনকেই বকবে, তাই মিলি তৎক্ষণাৎ বলে উঠল, আসলে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুনতে পাইনি। কেন ডাকছিলি? কিছু কি লাগবে? আয়াস ঈশার দিকে তাকিয়ে থেকেই বলল, লাগবে। ঈশা, আমার রুমে চল, একটা দরকার আছে। ভাইয়া, আমার না এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। যা করার সকালে করব, এখন কোনো কাজ টাজ করতে পারবো না। ড্রামা বন্ধ করে উঠবি নাকি মার খাবি, কোনটা? উঠ তাড়াতাড়ি। মিলি যেই না বললো ঘুমিয়ে পড়েছে, অমনি ঘুমের ভান ধরলি না? তোরা ঘুমিয়ে পড়লে তোদের রুম থেকে যে কথার আওয়াজ শোনা গেল, সেটা কি তোদের ভূতে বলছিল? আরে ভাইয়া, তুই ভুল শুনেছিস বোধ হয়। আমার তো এখনো না উঠে কথা বলছিস? উঠ তাড়াতাড়ি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি না উঠিস তাহলে কিন্তু খবর আছে। 1, 2, 3। আয়াস 3 বলার আগে ঈশার শোয়া থেকে লাফিয়ে উঠে বিছানা থেকে নেমে পড়ল। তারপর আয়াসকে কিছু না বলেই হাঁটা ধরল। ঈশার কাণ্ড দেখে মিলি হাসল। ঈশাটার বাচ্চামো স্বভাবগুলো আর গেল না। ঈশাকে যেতে দেখে আয়াসও বাঁকা হেসে ঈশার পেছন পেছন হাঁটা ধরল। আনিশা, এখন শীতের দিন, এই রাতটা সচরাচর একটু বড়ই হয়। এত বড় একটা রাত মেয়েটা না খেয়ে কিভাবে থাকবে? যতই ওর সামনে রাগ দেখায়, কিন্তু ও না খেয়ে আছে, সেটা তো খারাপ লাগছে, তাই না? আমার মনে হয় তোমার একবার খাবার নিয়ে রুমে যাওয়া উচিত ছিল। হাসান মাহমুদ আর আনিশা বেগম দুজনেই শুয়েছিলেন। তখনই কথাটা বললেন হাসান মাহমুদ। আনিশা বেগম স্বামীর কথা একগাল হেসে বললেন, তোমার কি মনে হয় আয়াস থাকতে তোমার মেয়েকে না খেয়ে থাকতে দিবে? মানে? আয়াস ওর জন্য খাবার নিয়ে গেছে রুমে, তুমি টেনশন না করে ঘুমাও। আয়াস যেহেতু খাবার নিয়ে গিয়েছে, আমি শিওর আয়াস ওকে না খেয়ে ঘুমাতে দেবে না। নে, এবার তোর রুমে এসেছি, কি বলবি বল। আয়াসের রুমে ঢুকে কথাটা বলল ঈশা। আয়াসের পেছনেই ছিল। আয়াস দরজা বন্ধ করতে করতে বলল, কিছু বলবো না, করব। বলেই বাঁকা হাসলো আয়াস। আয়াসের কথা শুনে ঈশা চমকে পেছনে তাকালো। আমতা আমতা গলায় বলল, আব্বাকে কিছু করবি মানে কি? আর তুই দরজা বন্ধ করছিস কেন?
কালকের কামড়গুলো কি ভুলে গিয়েছিস? আব সরি, আগে দরজাটা খুলো প্লিজ। আর তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? আমি কিন্তু চিৎকার দিব বলে দিচ্ছি। আয়েশ ঠোঁটে হাসি ঝুলিয়ে ঈশার দিকে অগ্রসর হতে হতে বলল, তা চিৎকার করে সবাইকে কি বলবি শুনি? বলবো তুমি? হ্যাঁ আমি কি বলবি? প্লিজ আমার দিকে এগিয়ে এসো না। আমার তোর কি হয়েছে শুনি? ঈশা গুটিসুটি হয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছিল আর আয়েশ ওর দিকে এগিয়ে আসছিল। হঠাৎ আয়েশের কণ্ঠটা দূর থেকে এসেছে বুঝতে পেরে ঈশা আর চোখে তাকালো সেদিকে। তাকিয়ে দেখলো আয়েশ সেন্টার টেবিলের উপর থেকে একটা ভাতের প্লেট হাতে নিচ্ছে। আয়েশ বিছানায় বসে ভাতের প্লেটটি সামনে রেখে বলল, তোর কি মনে হয়েছিল আমি তোর সাথে কিছু করে ফেলবো? আচ্ছা তুই বল, তোর মতো মেয়ের সাথে কিছু করা যায়? মানে? এত মানে করিস না, তোর ছোট মাথায় এসব ঢুকবে না। তাই ছোট্ট মাথাতে চাপ না দিয়ে এসে বস। আমি খাবো না। আমি তোর পারমিশন চাইনি, বসতে বলেছি। বস তাড়াতাড়ি। না বসলে কি করবি? না বসলে কি করব সেটা পরের কথা। আগে তুই যে ননস্টপ তুই করে যাচ্ছিস সেটার জন্য কিন্তু কালকের মতো আবারও কামড় দিব। তবে এবার আর কামড়গুলো ঘাড়ে পড়বে না। কোথায় পড়বে তাহলে? গালে, যাতে সবাই দেখতে পায়। দেখলে তো ভালোই। আমি সবাইকে বলবো যে তুই আমার গালে কামড় দিয়েছিস, তখন সবাই তোকে রাক্ষস বলবে। তোর মতো তো আর সবাই বোকা না যে রাক্ষস বলবে। রাক্ষস নয়, বরং অন্য কিছু বলবে। বোকা ঈশা আয়েশের কথার মানে বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করলো, অন্য কিছু কি বলবে? বলবে আমি তোকে লাভ বাইট দিয়েছি। আর লাভ বাইট মানে নিশ্চয়ই জানিস। তখন কি তোর শুনতে ভালো লাগবে? তুমি কিন্তু অনেক খারাপ। তাই বলছি তাড়াতাড়ি এসে বস, নয়তো জানিসই তো খারাপ ছেলেরা কি কি করতে পারে। তুমি আসলেই খারাপ। একটু সুন্দর করে বললে কি হয়? না না না, তা না করে সব সময় ধমকাবে। একটু সুন্দর করে বললে তো পারো। ইস, আমি তোর জন্য খাবার এনেছি, প্লিজ খেয়ে নে। কিন্তু তুমি সেটা কেন বলবে? তুমি তো শুধু শিখেছো ধমকের উপর ধমক দেয়া। বড় আম্মু বোধ হয় তোমাকে জন্মের সময় মধু দিতে ভুলে গিয়েছিল মুখে, তাই সবসময় এমন তিতা তিতা কথা বের হয়। তোর কি বলা হয়েছে? বলা শেষ হলে এবার এসে বসতে পারিস। আমার সকালে আবার অফিসে যেতে হবে। তোর বক বক শোনার জন্য আমার টাইম নেই। আয়। ঈশা জানে আয়েশ ওকে না খেয়ে ছাড়বে না, যত যাই বলুক। যেটা যে আয়েশের হবে সেটা ওর অজানা নয়। তাই অবশেষে বাধ্য হয়ে আয়েশের সামনে গিয়ে বসে পড়ল ঈশা। নে, হা কর। ঈশার মুখের সামনে ভাতের গ্লাস ধরে কথাটা বলল আয়েশ। ঈশাও বিনা বাক্যে হা করে আয়েশের হাত থেকে ভাতটুকু মুখে পুরে নিল। ঈশা খাচ্ছে আর আয়েশ কিছু সময় পরপর গ্লাস বানিয়ে ঈশার মুখের সামনে ধরছে। খাওয়ার মাঝে হঠাৎ আয়েশ বলল, না খেয়ে চলে আসলি কেন? ঈশা খেতে খেতেই জবাব দিল, খাওয়ার ইচ্ছা ছিল না তাই। ইচ্ছা ছিল না নাকি রাগ করে? জানোই যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? না, তবুও জিজ্ঞেস করছি আর কি। তার রাগটা কার উপরে? মায়ের উপর নাকি মিলির উপর? মায়ের ওপরও রাগ করিসনি, আবার মিলির ওপরও রাগ করিসনি বলছিস। তাহলে রাগটা করেছিস কার উপর? ছোট মার উপর? তাহলে? ঈশা নিশ্চুপ। বাই এনি চান্স রাগটা কি আমার উপর? জানোই যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? না, শিওর হচ্ছিলাম আর কি। আচ্ছা, সবসময় আমার উপরই রাগ করিস কেন বলতো? না মানে তোকে খাইয়ে দেয়নি আর মায়ের হাতে খাচ্ছিল মিলি, তাহলে এখানে আমার দোষটা কোথায়? আমার উপর রাগ করেছিস কেন? রাগ করাটা স্বাভাবিক নয় কি? হ্যাঁ, রাগ করাটা স্বাভাবিক। আমি কি একবারও বলেছি রাগ করাটা অস্বাভাবিক? আমি বলতে চাইছি রাগটা করার প্রপার কারণটা কি। তুমি এখনো কারণ জানতে চাইছো? আমি যখন বড় আম্মুকে একটু অভিমান করে বলেছিলাম আমার কথা ভুলে গিয়েছে, তখন তুমি আমাকে কতগুলো কথা শোনালে। বড় আম্মু নাকি আমাকে প্রায়ই খাইয়ে দেয়, আর আমি নাকি মিলি আপুকে খাইয়ে দেওয়াটা সহ্য করতে পারছি না, আরও কত কি। তাই আমার রাগ হয়েছে। সবার সামনে এভাবে রাগ দেখিয়ে কথাগুলো বলা কি খুব জরুরি ছিল? আচ্ছা, তুই সারা বছর এমন বোকাই থাকবি? মানে হলো, যদি আমি তখন তোর সাথে ওইভাবে রাগ না দেখাতাম তাহলে মিলি কতটা কষ্ট পেত জানিস? ও আমাদের গেস্ট, ওটা বুঝিস। আর এটা বুঝিস না। তাই বলে সবার সামনে বকবে? ছোট মাও তো বকেছে। কই, ছোট মার সাথে তো রাগ করিসনি? তাহলে সবসময় সব রাগ আমার উপরই কেন? আমি খেয়াল করেছি বাসার সবাই তোকে বকলেও তুই ওদের সাথে রাগ না করে রাগ করিস আমার উপরে। কেন? সব বোঝো, আর এটা বোঝো না কেন তোমার উপর রাগ করি?
না বললে আমি কি করে বুঝবো যে কেন রাগ করিস? থাক, তোমার আর বুঝতে হবে না। আয়াস মনে মনে হাসল, তবে মুখে প্রকাশ করলো না সেটা। মুখে গাম্ভীর্য ভাব রেখেই বলল, ওকে, তুই বলতে না চাইলে বলিস না। বাই দ্য ওয়ে, তোর পেছনে আমার মোবাইল রাখা আছে, ছোট মাকে কল দিয়ে বল যে তুই ভাত খাচ্ছিস। কেন? আম্মু কি জানে তুমি আমার জন্য রুমে ভাত নিয়ে এসেছো সেটা? তোর কি মনে হয় আমি তোর জন্য নিজে ভাত বেড়ে নিয়ে এসেছি? অতটাও ভালোবাসা নেই যে আমি তোর জন্য কষ্ট করে ভাত বেড়ে আনবো। ছোট মাই আমাকে ভাত বেড়ে দিয়েছিল। এখন আর অযথা প্রশ্ন না করে কলটা দে ছোট মাকে। ঈশা অগত্যা আয়াসের কথায় মায়ের নাম্বারে কল দিল। ভাগ্যক্রমে একবার রিং হতেই কলটা রিসিভ হলো। হ্যাঁ আয়াস, বল। ঈশা মোবাইলটা নিজের সামনে ধরে বলল। তোমার আয়াস নয়, আমি। সাথে সাথে আনিশা বেগম থমকে উঠলেন। ঈশা, বেয়াদবের মতো কথা বলছিস কেন? আয়াসকে ভাইয়া না বলে আয়াস বলছিস কোন আক্কেলে? আচ্ছা, তোমার উপদেশ দেওয়া বন্ধ করে আমার কথাটা শুনবে নাকি দিয়েই যাবে? কি বলবি বল। এই দেখো আমি ভাত খাচ্ছি। কি বলে ঈশা মোবাইলটা একটু দূর দিয়ে ওকে যে আয়াস খাইয়ে দিচ্ছিল সেটা দেখালো। আয়াস এতক্ষণ খেয়াল করেনি যে ঈশা ছোট মাকে ভিডিও কল দিয়েছিল। ভেবেছিল লাউড স্পিকার দিয়ে কথা বলছে ঈশা, তাই ও ঈশার কথা বলার ফাঁকেও ঈশাকে অনায়াসে খাইয়ে দিচ্ছিল। হঠাৎ ঈশা মোবাইলটা দূরে নিয়ে গিয়ে খাওয়াটা দেখাচ্ছে দেখে আয়াস কিছুটা থতমত খেয়ে গেল। ঈশা, কি করছিস? আমি তোকে কল দিতে বলেছিলাম, ভিডিও কল দিয়ে দেখাতে বলিনি। বলেই আয়াস ঈশার হাত থেকে ছু মেরে মোবাইলটা নিয়ে কলটা কেটে দিল। আনিশা বেগম বুঝতে পারলেন ওনার দেখে ফেলাতে আয়াস লজ্জা পেয়েছে। উনি হাসলেন। কি হলো এটা? মোবাইলটা এভাবে নিয়ে নিলে কেন? আর কলটাই বা কেটে দিলে কেন? তুই কি বোকা? আমি তোকে খাইয়ে দিচ্ছি, সেটা ভিডিও কলে ছোট মাকে দেখানো গিয়েছিল। ছোট মা কি ভাববে? কিছু ভাববে, তাও আবার আম্মু। হাসালে আমায়। যেখানে তোমার সাথে একা একটা রুমে থাকায় আম্মু কিছু মনে করেনি, সেখানে তোমার হাতে খাইয়ে দিলে কি মনে করবে? তাই বলে ভিডিও কলে দেখাবি? দেখলাম আর কি, আম্মুর মেয়ের জামাই কতটা কেয়ারিং। কিছু বললি? আবার না তো, কিছু বলিনি। কথা বলতে বলতে ঈশার খাওয়াও শেষ হয়ে গেল। খাওয়ানো শেষ হলে আয়াস হাত ধুয়ে প্লেটটা আবারও সেন্টার টেবিলের উপর রেখে দিল। এবার আমি তাহলে যাই? চলে যাবি? খাওয়া তো শেষ, বসে থেকে কি করব? তবে তুমি চাইলে বসতে পারি। বাহ, এখন দেখছি কোনো রকম ভুল হচ্ছে না। কালকের কামড়টা কি একটু জোরে হয়েছিল? সে আর বলতে, এখনো ব্যথা করছে। সত্যি ব্যথা করছে? তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? না, তা নয়। আচ্ছা ওয়েট। বলেই আয়াস উঠে ওয়ার্ড্রপ থেকে কালকে সে অয়েনমেন্টটা বের করে আবারও আগের জায়গায় এসে বসলো। দেখি, আর একটু কাছে আয়। কি ওটা? অয়েন্টমেন্ট। কামড়ের জায়গায় লাগিয়ে দিলে ব্যথাটা কমে যাবে। কাল কামড় দিয়ে আজ ব্যথা কমার মেডিসিন দিচ্ছ? সরি, আসলে আমি বুঝতে পারিনি কামড়গুলো এত জোরে পড়বে। আই এম রিয়েলি সরি। সরি আর তুমি? আমি সত্যি শুনছি তো, নাকি আমার কান ভুল শুনেছে? আরেকবার বলবে প্লিজ? আমি একটা কথা দুইবার বলি না, জানিস নিশ্চয়ই। না শুনলে কানের ডাক্তার দেখিয়ে নিস। এখন তাড়াতাড়ি এদিকে আয়। ধুর, তুমিও না। একটু আগে সুন্দর করে বলছিল, আর এখন সুর পাল্টে গেল। বকবক করবি নাকি অয়েনমেন্ট লাগাতে দিবি? না থাক, অয়েনমেন্ট লাগানোর কোনো প্রয়োজন নেই। কামড় দেওয়ার আগে যখন ভাবনি আমি ব্যথা পাবো কিনা, তাহলে এখন ভাবছো কেন? বললাম তো আমি বুঝতে পারিনি। আমি বারণ করা সত্ত্বেও তুই যখন বারবার ভাইয়া ভাইয়া করছিলি আর বারবার তুই তুই করছিলি, তখন আমার রাগ উঠে গিয়েছিল। আচ্ছা, তুই চাইলে কিন্তু আমার থেকে প্রতিশোধ নিতে পারিস। প্রতিশোধ? কিভাবে? আমি যেমন তোকে কামড় দিয়েছি তুইও তেমন আমাকে কামড় দিবি, সিম্পল। এটা কোনো প্রতিশোধ হলো? প্রতিশোধ নয় তো কি? মানুষকে বলতে শুনিসনি, মারের বদলে মার, রক্তের বদলে রক্ত, আর খুনের বদলে খুন। তাই আমি যেহেতু তোকে কামড় দিয়েছি, সিম্পল তুইও আমাকে কামড় দিবি, ব্যাস। পাগল হয়েছো তুমি? কি সব বলছো? মানুষ মানুষকে কখনো কামড় দেয়? তার মানে আমি মানুষ নই, তাই না? নিশ্চয়ই আমি কুকুর বা জানোয়ার হয়ে গিয়েছি, তাই তো তোকে এভাবে কামড় দিয়েছি। ভাইয়া সরি, প্লিজ এভাবে বলো না। আমি সেটা মিন করতে চাইনি। আমি জাস্ট বলতে চেয়েছিলাম যে তুমি না হয় আমার উপর রাগ করে কামড় দিয়েছো, তাই বলে আমিও। তাহলে অয়েন্টমেন্টটা লাগাতে দিচ্ছিস না কেন? ঈশা বুঝতে পারছে আয়াস রাগের বসে ওকে কামড় দিয়েছিল ঠিকই,
বাট ওর মুখে ব্যথার কথা শুনে এখন অপরাধবোধ কাজ করছে। তাই কিছু না বলে আয়েশের সামনে এসে বসে গলা থেকে ওড়নাটা সরিয়ে ফেলল। নাও লাগিয়ে দাও, তারপরেও মুখ ভার করে থেকো না প্লিজ। ঈশার কথা শুনে আয়েশ মনে মনে হাসলেও মুখটা গম্ভীর করেই রাখলো। গম্ভীর কণ্ঠে বলল, তোকে কে বলেছে আমি মুখ ভার করে রেখেছি? আমি তো জাস্ট... হয়েছে, আর মিথ্যে বলতে হবে না তোমার। এতক্ষণ অয়েনমেন্ট লাগানোর জন্য জোরাজুরি করছিলে, এখন লাগিয়ে দিচ্ছ না কেন? না অয়েনমেন্ট লাগিয়ে দাও। আয়েশ আর কিছু না বলে অয়েনমেন্টের ভেতর থেকে কিছু অয়েনমেন্ট হাতের আঙ্গুলে নিয়ে খুব যত্ন করে ঈশার ঘাড়ে লাগিয়ে দিতে লাগলো। আয়েশের এই মুহূর্তে খুব করে ইচ্ছে করছে যদি কালকের মতো ঠোঁটের উষ্ণ স্পর্শে ঈশার ব্যথাটা কিছুটা হলেও চুষে নিতে পারত, তাহলে হয়তো ওর মনকে বুঝাতে পারত। কিন্তু এখন যে মনটা খাঁচায় বদ্ধ পাখির মতো ছটফট করছে, সেটা কিভাবে ঈশাকে বোঝাবে সে? ঈশা তো কত সহজে বলে দিয়েছে যে কাল কামড় দিয়ে নাকি ও আজ মলম লাগাতে চাইছে, কিন্তু অবুঝ ঈশা তো জানেই না যে কাল আয়েশ ওকে ঠিক আজকের মতোই যত্ন করে অয়েনমেন্ট লাগিয়ে দিয়েছিল। সেই সাথে আয়েশের ঠোঁটের উষ্ণ ছোঁয়াও দিয়েছিল ওর ঘাড়ে। অবশ্য আয়েশ আজও কালকের মতোই ওকে ঘুমিয়ে পড়ার পরপরই অয়েনমেন্ট লাগাতে যেত, কিন্তু আজ ঈশার রুমে মিলি থাকছে, তাই আয়েশের এখনই অয়েনমেন্টটা লাগিয়ে দিতে হচ্ছে ঈশাকে। নয়তো জীবনে ঈশার জানা মতে ওকে অয়েনমেন্ট লাগিয়ে দিত না আয়েশ। নে হয়েছে, এবার ওড়নাটা গায়ে জড়িয়ে নিতে পারবি। ঈশাও সাথে সাথে ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে আবারও আগের জায়গায় বসে পড়ল। হঠাৎ আয়েশকে উঠতে দেখে ঈশা অবাক কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? অয়েন্টমেন্ট লাগিয়েছি, হাত ধুতে হবে না? বস, আমি হাত ধুয়ে আসছি। ঈশার প্রশ্নের উত্তরে আয়েশ কথাটি বলে ওয়াশরুমে চলে গেল। ততক্ষণে ঈশা বসে বসে রুমের চারপাশটা দেখতে লাগলো। এমন নয় যে আয়েশের রুমটা নতুন করে সাজানো হয়েছে, মূলত ঈশা আয়েশের রুমে আসলে এমনি আয়েশের রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কেন সেটা ওর নিজেরও অজানা। আয়েশের রুমে চোখ বোলাতে গিয়ে হঠাৎ ঈশার মাথায় একটা কথা আসলো। কি ব্যাপার? আমি আসার পর থেকে অয়ন ভাইয়াকে তো একবারও দেখলাম না। মিলি আপু যেহেতু আমার রুমে থাকছে, সেহেতু অয়ন ভাইয়া তো এই রুমেই থাকার কথা। ও কোথায় গেল? নাকি আমার রাগ ভাঙাবে বলে আয়াস ভাইয়া ওকে কিছু সময়ের জন্য বাইরে পাঠিয়ে দিয়েছে? ভাইয়া ওয়াশরুম থেকে আসলে জিজ্ঞেস করব। তখনই আয়েশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আচ্ছা, অয়ন ভাইয়াকে দেখছি না যে, অয়ন ভাইয়া কোথায়? আমি এই রুমে আসার পর থেকে ওকে তো একবারও চোখে পড়েনি। ঈশার কথা শুনে আয়েশ ভুরু কুচকে তাকালো ওর দিকে, অবাক কণ্ঠে বলল, অয়নকে দেখছিস না মানে? ওকে আমার রুমে দেখবি কেন? আমাদের কি রুমের অভাব হয়েছে যে ও আমার রুমে থাকবে? আরে আমি বলেছি নাকি যে আমাদের রুমের অভাব আছে? আমি তো জাস্ট বলছিলাম যে মিলি আপু যেভাবে আমার রুমে থাকছে, অয়ন ভাইয়াও তো তেমনই তোমার রুমে থাকার কথা, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। আরে বোকা, মিলি মেয়ে, অন্য রুমে একা একা থাকতে ভয় পাবে, তাই তোর সাথে তোর রুমে থাকছে। বাট অয়ন তো আর মেয়ে নয় যে ভয় পাবে। ও ও আমার রুমে থাকতে যাবে কেন? তাহলে ও কোথায়? কোথায় আবার? গেস্ট রুমে। তবে তুমি যেহেতু একা থাকো, অয়ন ভাইয়াকে চাইলেই তোমার সাথে রাখতে পারো, গল্প করতে করতে দুজন ঘুমোতে পারবে। তুই বোধহয় ভুলে গেছিস আমি কারোর সাথে রুম শেয়ার করি না। তাহলে আমাকে যে সেদিন তোমার সাথে রাখলে? সেটা তো ছোট মা বলেছিল বলে রেখেছিলাম। সেটাই। আয়েশ মনে মনে হেসে কিছু সময় চুপ থেকে বলল, ঈশা। ঈশা কিছু একটা ভাবছিল। আয়েশের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলল, তোর মিলির সাথে থাকতে প্রবলেম হলে এখনো কিন্তু আমার সাথে থাকতে পারিস। হ্যাঁ, আমি তোমার সাথে থাকি আর তুমি আমাকে চেপে মেরে ফেলো। হোয়াট? চেপে মেরে ফেলবো মানে? কেন মনে নেই সেদিন যেভাবে জড়িয়ে ধরেছিলে? আর একটু হলে তো হাড় গুড় সব ভেঙে যেত। ভাগ্যিস আল্লাহ বাঁচাইছে। ঈশা, তুই আর মানুষ হলি না। জড়িয়ে ধরলে যে কারো হাড়গোড় ভেঙে যায় সেটা তোর কাছ থেকে শুনলাম। ইডিয়েট। যা গিয়ে শুয়ে পড়, আই মিন রুমে যা। বারে, এতক্ষণ তোমার সাথে থাকতে বলছো আর এখন রুমে চলে যেতে বলছো? কারণ তোর মতো মেয়েকে আমার সাথে রাখবো না। যা হাঁট। যাচ্ছি, তোমাকে বলতে হবে না। আমি তোমার রুমে থাকার জন্য বসে থাকিনি। আসছি, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ঈশা উঠে চলে যাচ্ছিল, কিন্তু দরজা অব্দি গিয়েই কিছু একটা মনে করে থেমে গিয়ে আবারও পেছন ফিরে আয়েশের সামনে এসে দাঁড়ালো। আবার কি হয়েছে?
আচ্ছা, আমি রুমে গেলে যদি মিলি আপু জিজ্ঞেস করে আমি তোমার রুমে এতক্ষণ কি করছিলাম আর তুমি আমাকে কেনই বা ডেকেছিলে, তাহলে কি বলবো? না মানে আমার মাথায় কিছু আসছে না, তাই জিজ্ঞেস করছি। কি বলবি বল। হ্যাঁ, বলার জন্যই তো জিজ্ঞেস করছি। তাহলে শোন, বলিস আমার সাথে রোমান্স করতে ডেকেছি, আর তাই এতক্ষণ দেরি হয়েছে। মানে কি বলছো এসব? তোমার মাথাটা তো কি খারাপ হয়ে গেছে? মিলি আপু শুনলে কি ভাববে? তা আর কি বলবো, তুই এতটাই গাধি যে আমার রুম থেকে গিয়ে মিলি জিজ্ঞেস করলে কি বলবি সেটা খুঁজে পাচ্ছিস না। তোর মতো গাধিকে এটা না বলে আর কি বলা যাবে? আরে বাবা, আমি তোকে কোনো একটা কাজে ডেকেছিলাম, এটা তো আমি তোর রুমেই বলে এসেছি। আর যদি দেরি কেন হয়েছে জিজ্ঞেস করে তাহলে বলবি যে কাজটা করার জন্য আমি ডেকেছিলাম সেটা করতে করতে দেরি হয়ে গেছে, সিম্পল। আরে বাবা, আমিও তো সেটা জানি, কিন্তু কাজটা কি জিজ্ঞেস করলে তখন কি বলবো সেটাই জানতে চাইছি। ওহ গড, তুই কাজটা কি সেটাও বলতে পারবি না? ভাত খাস কেন বলতো, স্টুপিড? আমার কোনো একটা ফাইল খুঁজে পাচ্ছিলাম না, সেটা খুঁজতেই দেরি হয়ে গিয়েছে বলিস। শিট, এই সামান্য কথাটি আমার মাথায় আসেনি। তোর গোবর ভর্তি মাথায় এমনিতেও কিছু আসবে না, যা বের হ আমার রুম থেকে। যাচ্ছি যাচ্ছি, গুড নাইট বলে এসে চলে গেল। আয়াস মুস্কি হাসল। পাগলি। ঈশার রুমে এসে দেখলো মিলি শুয়ে শুয়ে মোবাইল টিপছে। এ কি আপু, তুমি এখনো ঘুমাওনি? বলতে বলতে ঈশা দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল। মিলি মোবাইলটা বালিশের পাশে রেখে দিয়ে বলল, ঘুম আসছিল না, তাই ফেসবুকিং করছিলাম। ও আচ্ছা, তোমাকে এইভাবে আয়াস ডেকে নিয়ে গেল কেন? আর তোমার আসতে এত দেরিই বা হলো কেন? আর বলো না আপু, ভাইয়ের একটা ফাইল খুঁজে পাচ্ছিল না, তাই ওটা খুঁজতেই আমাকে ডেকে নিয়ে গেছে। আর সেটা খুঁজতে খুঁজতে এত সময় লেগে গেছে। এখন পেয়েছো ফাইলটা? না পেলে কি আর খাটাসটা আমাকে রুমে আসতে দিত? সারা রাত না ঘুমিয়ে রাখতো। হাসছো কেন আপু? তোমার কথা শুনে আয়াসকে তুমি খাটাস বলছো? ভাগ্যি শোনে এখানে, তাহলে বলতে পারতে। আরে ধুর, ও থাকলেও বা কি করবে? আমি ওকে ভয় পাই নাকি? সত্যিই ভয় পাও না? একদমই না। ওকে ভয় পাবো কেন? ও কি বাঘ না ভাল্লুক যে ওকে ভয় পাবো? সেটাও ঠিক, বাট ওই যে রাগী, আমার নিজেরই তো ওর সামনে উল্টোপাল্টা কিছু বলতে ভয় করে। তুমি আয়েশ ভাইকে ভয় পাও? কিছুটা, ওকে না, ওর রাগটাকে ভয় পাই। বোঝাও যায় না কখন শান্ত থাকে আর কখন রেগে যায়। বাই দ্য ওয়ে, তোমার না কাল কলেজ আছে, ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে। গুড নাইট। গুড নাইট। পরের দিন সবাই ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছিল। তখনই খাওয়ার মাঝখানে হঠাৎ আয়াস বলল, অয়ন, তুই আমার সাথে অফিসে চল। এখানে বাড়িতে বসে বসে বোর হবি, তাই আমার মনে হয় তোর আমার সাথে অফিসে গিয়ে ঘুরে আসা উচিত। সময় কাটলো, অফিসটাও ঘুরে দেখা হলো, কি বলিস? আচ্ছা ওকে, ডান। তুই না বললেও কিন্তু আমরা বলতাম। আয়াস, আমাকেও নিয়ে যাবি? আমিও তোদের অফিসটা দেখে আসতে পারতাম। আর তাছাড়া ঈশাও কলেজে চলে যাবে, আমি বাড়িতে বসে বসে কি করব? ফুফি আর আন্টিরা বড়জন, ওদের সাথে আমি কি বা গল্প করব? তাই আমি ঠিক করেছি আমিও তোদের সাথে যাব। আয়াস হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অয়ন বলল, একদম না, আয়াস নিতে চাইলেও আমি নিয়ে যাব না তোকে। তখনই রুকসানা বেগম বললেন, সে কি, কেন? ওকে নিয়ে গেলে কি প্রবলেম? হ্যাঁ সেটাই তো, আমাকে নিয়ে যেতে তোর প্রবলেম কোথায়? আয়াস তো না বলছে না, তাহলে তুই একবারই না বলছিস কেন? মিলির কথায় অয়ন ঘোর আপত্তি করে বলল, তুই মেয়ে মানুষ, অফিসে গিয়ে কি করবি? তার চেয়ে বরং ফুফিদের সাথে ঘরে থাকিস, সেটাই ভালো হবে। এমনভাবে বলছিস যেন মেয়েদের অফিসে যেতে নেই। আচ্ছা আয়াস, তোদের অফিসে মেয়ে ওয়ার্কার আছে না? অফকোর্স আছে, মেয়ে নেই এমন কোনো অফিস আছে নাকি? আর অয়ন, তুইও বা কেমন? মেয়েরা চাঁদের দেশে পর্যন্ত চলে যাচ্ছে আর তুই বলছিস মিলি মেয়ে মানুষ, তাই অফিসে কেন যাবে? হাজব। আয়াসের সাপোর্ট পেয়ে মিলি খুশি মনে বলল, আয়াস তুই একটু বোঝা, আমাকে এমন করে কোথাও যেতে দেয় না, এখানেও আনতে চায়নি। নেহাত আব্বু আম্মু বলেছে বলে এনেছে। একদম ঠিক করেছি, আনতে চাইনি। এখন অফিসে নিব না আমাদের সাথে, দেখি কি করিস। এখানে তো আর আব্বু আম্মু নাই।
অয়নের কথা শুনে সাথে সাথে রুকসানা বেগম বলে উঠলেন, অয়ন, তুই বোধহয় ভুলে গিয়েছিস এখানে ভাইয়া ভাবি না থাকলেও আমি কিন্তু আছি। ফুপি, তুমি শুধু শুধুই ওকে লাই দিয়ে মাথায় তুলতেছো, পরে কিন্তু ও মাথায় চড়ে নাচবে। রুকসানা বেগম হালকা রেগে বললেন, নাচলে নাচুক, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। ভাইয়া তো এমন না, তুই এমন হলে কিভাবে? মিলি অয়নকে রাগানোর জন্য খোঁচা মেরে বলল, ফুফি, বুঝছো না, ওকে বোধহয় আব্বু আম্মু কারো কাছ থেকে পালক নিয়েছে, তাই আব্বুর সাথে মিল নেই। মিলির কথায় অয়ন রেগে গিয়ে বলল, আমাকে না, তোকে পালক নিয়েছে। একদম না, তোকে নিয়েছে। আমি তো আব্বু আম্মুর আদরের মেয়ে, দেখিস না আব্বু আমাকে তোর থেকে বেশি ভালোবাসে। তুই দেখিস না আম্মু তোর থেকে আমাকে বেশি দেখতে পারে। আচ্ছা, তোরা কি শুরু করেছিস বলতো? এখানে এসেও ঝগড়া করছিস? দেখ, পাবলিক ফ্রিতে তোদের নাটক দেখছে। আয়েশের কথা শুনে অয়ন আর মিলি দুজনেই তাকিয়ে দেখলো। ওদের ঝগড়া দেখে রায়হান মাহমুদ, হাসান মাহমুদ, আনিশা বেগম এবং ঈশা সবাই মুস্কি মুস্কি হাসছে। আসলে মামা মামি তোদের দুটোকে একসাথে পৃথিবীতে এনেই ভুল করেছে। আয়েশের কথার প্রতিবাদ করে অয়ন বলল, আর কে বলেছে একসাথে এনেছে? আমি ওর থেকে 37 সেকেন্ড আগে এসেছি। তোর সাথে আসতে আমার বয়েই গেছে। তোর সাথে তো আমি জান্নাতেও যাব না, আর সেখানে দুনিয়াতে বসবো প্রশ্নই ওঠে না। ভুলে যাস না, শত হলেও আমি তোর বড়, পুরো 37 সেকেন্ডের বড়। হ্যাঁ হ্যাঁ, তুইও ভুলে যাস না আমি তোকে দয়া করেছিলাম। তুই আগে আসার জন্য কান্না করেছিলি, তাই পাঠিয়ে দিয়েছি, নয়তো কিন্তু আমিই বড় হতাম, বুঝেছিস? আরে ওদের ভাই বোন দুজনকে এমন তর্ক বিতর্ক করতে দেখে আয়েশ আর না পেরে এবার ধমক দিয়ে উঠল, আচ্ছা তোরা থামবি? বাচ্চাদের মতো কি শুরু করে দিলি এসব? মিলি, আজ অয়ন যাক, প্রমিস করছি কাল আমি তোকে নিয়ে যাব। কিন্তু তুই আমার কথাটা রাখবি না? আয়েশ মিলিকে এমন আদুরে গলায় বলল যে মিলি আর কিছু বলল না। আয়েশের কথায় রাজি থাকলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সবাই আবারও খাওয়ায় মনোযোগ দিয়েছে, কিন্তু সবাই খেলেও ঈশার খাওয়ায় মনোযোগ বসছে না। বারবার আয়েশ আর মিলিকে দেখছে। কেন যেন আয়েশের কথাটা ওর একদম পছন্দ হয়নি। বাহ, মিলি আপুকে কত সুন্দর করে বলল, তুই আমার কথাটা রাখবি না, আর আমাকে হলে তো সব সময় ধমকের উপর রাখে। এখন মিলি আপুর জায়গায় যদি আমি ওনার অফিসে যাওয়ার জন্য বায়না করতাম, তাহলে আমাকে তো এত সুন্দর করে বলতো না, উল্টো ধমকের উপর ধমক দিত। কথাগুলো নিজ মনে বিড়বিড় করে ঈশা ফুস করে একটা দম ছেড়ে খাওয়ায় মনোযোগ দিল। নাস্তা শেষ করে আয়েশের বাবা, আয়েশের চাচু আর অয়ন সবাই অফিসে চলে গেল, আর ঈশা নাস্তা শেষ করে কলেজে চলে গেল। যদিও ঈশা মিলিকে বলেছিল ওর সাথে কলেজে যেতে, কিন্তু মিলি যায়নি, তাই ঈশা একাই কলেজে চলে গিয়েছে। এভাবেই দিনগুলো কাটতে লাগলো। অয়ন আর মিলি এখানে এসে দিনগুলো বেশ ভালোই কাটছে। শুধু অয়ন আর মিলি নয়, সবার দিনগুলো বেশ ভালোই কাটছে, শুধুমাত্র ঈশার ছাড়া। ঈশার দিনগুলো আজকাল কেন যেন খুব বেশি বিষণ্ণতায় কাটে বললে তেমন একটা ভুল হবে না। আর তার একটাই কারণ, সেটা হলো আয়াস। ঈশা বেশ কয়েকদিন ধরে খেয়াল করছে মিলি আসার পর থেকে আয়াস অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে আর আগের মতো সময় দেয় না, ও নিজ থেকে কথা বলতে চাইলেও কথা বলে না। আগের মতো আর অফিস থেকে এসে বলে না ঈশা আমার জন্য এক কাপ চা নিয়ে আমার রুমে আয়। আগের মতো ওর সাথে গল্প করে না, সবসময় কেমন যেন ওকে ইগনোর করে চলে। হ্যাঁ, ঈশা সব কিছুই স্বাভাবিকভাবে নিত যদি না আয়াস মিলিকে সময় দিত। ওকে সময় দিচ্ছে না ঠিকই, কিন্তু মিলিকে তো সময় দিচ্ছে। ও রুমে গেলেই বলে কাজ আছে, পরে আসিস, কিন্তু কই, মিলিকে তো একবারও বলে না যে কাজ আছে, পরে আসিস। আগে যে সময়টা ওকে দিত আয়াস, এখন সেই সময়টা মিলিকে দেয়। আর তাই ঈশার আজকাল মনটা বেশিরভাগ সময় খারাপ থাকে। কেমন যেন সবসময় নিজেকে একা একা লাগে, মনে হয় যেন সব কিছু থেকেও কিছু একটা মিসিং। এভাবে একদিন দুদিন করতে করতে মাঝখানে প্রায় সপ্তাহ দুয়েকের মতো কেটে গিয়েছে। অয়ন আর মিলি আয়েশদের বাসায় এসেছে আজ 15 দিন, আর এই 15 দিনের 14 দিন ঈশার খারাপ কেটেছে। আর বলে রাখা ভালো যে এই 15 দিনের বেশিরভাগ দিনেই মিলি আয়েশের সাথে অফিসে গিয়েছে। ঈশার এটা বুঝে আসে না যে মিলি আয়েশের অফিসে গিয়ে করেটা কি। পুরো অফিস ঘুরে দেখার জন্য তো একদিন, বেশি হলে 2 দিন লাগবে, কিন্তু প্রতিদিন অফিসে গিয়ে কি করে? ওর হলে তো বিরক্ত এসে যেত। আর মিলি কিনা প্রতিদিন নাচতে নাচতে চলে যায়। রোজকার মতো আজও আয়েশ সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরেছে। তবে আজ কোনো একটা কারণে মিলি আয়েশের সাথে যায়নি, কিন্তু অফিসে যায়নি তাতে কি হয়েছে? আয়েশ বাসায় ফিরতে আয়েশের পেছন পেছন আয়েশের রুমে চলে গিয়েছে। ঈশার ড্রয়িং রুমের সোফাতেই বসেছিল। মূলত ও আর মিলি বসে গল্প করছিল। যেই না দেখেছে আয়েশ এসেছে, অমনি মিলি ওর পিছু পিছু রুমে চলে গেল।
ঈশার আগে এসব দেখে মন খারাপ হলেও এখন কেন যেন মন খারাপের বদলে হাসি পাচ্ছে। আচ্ছা, ছেলেরা বুঝি এমন হয়? আগে অফিস থেকে বাসায় ফিরলে রোজ আমার জন্য চিপস আর চকলেট নিয়ে আসতো আর বলতো, ঈশা তুই আমার জন্য চা নিয়ে রুমে আয়, নয়তো কিন্তু চিপসও পাবি না, চকলেটও পাবি না। চিপস আর চকলেট পেতে চাইলে তাড়াতাড়ি চা নিয়ে রুমে আয়। আর এখন অফিস থেকে ফিরে চিপস আর চকলেট আনা তো দূরের কথা, একটাবার জিজ্ঞেসও করে না যে ঈশা তুই কি করছিস। কথাগুলো ভেবে ঈশা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। আয়াস যেহেতু এখন আর চায়ের কথা বলে না, তাই ঈশার নিজ থেকে আগ বাড়িয়ে চা নিয়ে যায় না। যদিও প্রথম 2-1 দিন আয়াস না বলে সত্ত্বেও ঈশা চা নিয়ে গিয়েছিল, কিন্তু আয়াস না করায় এখন আর নিয়ে যায় না। ঈশা রুমে এসে সোজা পড়তে বসে পড়ল, কারণ সামনের মাসে ওর ফাইনাল এক্সাম। হাতে আর মাত্র 1 মাস সময় আছে। এখন থেকে যদি পড়াগুলো কমপ্লিট না করা হয় তাহলে পরে দেখা যাবে এক্সাম চলে এসেছে, কিন্তু পড়া এখনও রয়ে গেছে। তাই ঈশা গত কয়েকদিন কিছু কিছু পড়া শেষ করার চেষ্টা করছে। যদিও আয়াসের বিহেভিয়ারগুলোর কারণে ওর পড়ায় মনোযোগ দিতে পারে না, তারপরেও চেষ্টা করে। আয়াসের কারণে এক্সাম তো আর খারাপ করতে পারবে না, কিন্তু পড়তে বসে হঠাৎই ঈশার একটা কথা মনে পড়ল। ও শিট, আজ তো স্যার কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিল, আর তাই আজ এক্সামের পড়া না পড়ে আগে স্যারের দেওয়া অ্যাসাইনমেন্টটা করতে হবে। কিন্তু তার জন্য তো ল্যাপটপ লাগবে, আর আমার তো কোনো ল্যাপটপই নেই। এখন কি করব? ধুর, কেন যে বড় আবুকে বললাম না একটা ল্যাপটপ আনতে। এখন আমি কি করি? ল্যাপটপ ছাড়া তো অ্যাসাইনমেন্টগুলো করা সম্ভব না। কি করি? আইডিয়া! আয়াস ভাইয়ের কাছে তো ল্যাপটপ আছেই, আমি এত টেনশন করছি কেন? যেই ভাবা সেই কাজ। ঈশা উৎফুল্ল মনে রুম থেকে বেরিয়ে আয়েশের রুমে গেল, কিন্তু ঈশা যতটা খুশি হয়ে আয়েশের কাছে এসেছিল, আয়েশের রুমে দরজায় এসে ঈশা ততটাই হতাশ হলো। ঈশা আয়েশের দরজায় এসে দেখলো আয়াস আর মিলি ল্যাপটপে কিছু একটা দেখে খুব হাসাহাসি করছে। এতটাই হাসছে যে মিলি তো পুরো হাসতে হাসতে আয়েশের গায়ে ঢলে পড়ছে। দৃশ্যটা দেখার জন্য ঈশা মোটেও প্রস্তুত ছিল না, যার ফলে ওর খুব মন খারাপ হয়। কিন্তু ল্যাপটপটা না নিয়ে গেলেও হবে না, তাহলে অ্যাসাইনমেন্টগুলো করা হবে না। তাই ঈশা আর কোনো উপায় না পেয়ে আয়েশের দরজায় নক করলো।